এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 81 থেকে 82 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 81 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে একটি বইয়ের মূল্য 95 টাকা ও 12টি কলমের মূল্য 180 টাকা। একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে? দেখো এখানে আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা, এখানে বলা হয়েছে কি একটি বইয়ের মূল্য হচ্ছে 95 টাকা ও 12টি কলমের মূল্য হচ্ছে 180 টাকা। এখন রেজা যদি একটি কলম এবং একটি বই কিনতে চায় তাহলে তার কত টাকা লাগবে, তাই না? তাহলে আমাদের কিন্তু একটি কলমের মূল্য কত হয় সেটি আগে বের করতে হবে এবং একটি বইয়ের মূল্য কত হয় সেটিকে কিন্তু আগে বের করতে হবে, তাই না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি বইয়ের মূল্য আমাদের দেয়া রয়েছে 95 টাকা দেয়া রয়েছে, কিন্তু একটি কলমের মূল্য যেটি সেটি কিন্তু আমাদের এখানে সরাসরি দেওয়া নেই। দেখো এখানে আমাদের বলা হয়েছে কি 12টি কলমের মূল্য 180 টাকা। তাহলে 12টি কলমের মূল্য যদি 180 টাকা হয় তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে একটি কলমের মূল্য কত, তাই না? কারণ আমাদের একটি কলম কিনতে হবে, তাই না বন্ধুরা? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 12টি কলমের মূল্য রয়েছে 180 টাকা। তাহলে 180কে যদি আমরা 12 ভাগ করি, যেহেতু 12টি কলমের মূল্য 180 টাকা, এই 180কে 12 ভাগ করলে এক ভাগে আমরা যে টাকা পাবো সেটি হচ্ছে কয়টি কলমের মূল্য বন্ধুরা? একটি কলমের মূল্য, তাই না? তাহলে এই 180কে 12 দ্বারা ভাগ করে কিন্তু আমরা পেতে পারি যে একটি কলমের মূল্য কত টাকা। দেখো খুব সহজেই কিন্তু আমরা এটি বের করে ফেলতে পারি। এরপরে যখন আমরা একটি কলমের মূল্য পেয়ে যাব, সেই একটি কলমের মূল্যের সাথে একটি বইয়ের যে মূল্য 95 টাকা, এই 95 টাকাকে আমরা কি করে দেব? যোগ করে দেব। অর্থাৎ একটি বইয়ের মূল্য এবং একটি কলমের মূল্যকে আমরা যদি যোগ করে দেই তাহলেই তো আমরা পেয়ে যাব যে রেজার কত টাকা লাগবে একটি বই এবং একটি কলম কেনার জন্য, তাই না? তাহলে আমরা শুরুতে কি করব? একটি কলমের যে মূল্য সেটি কিন্তু আমাদের আগে বের করতে হবে। তাহলে চলো আমরা একটু এটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা 4 নাম্বার দিয়ে কি লিখব? আমরা 4 নাম্বার দিয়ে লিখব, যেহেতু দেয়া রয়েছে যে 12টি কলমের মূল্য 180 টাকা, আমরা এটিকেই লিখব 12টি, দেখো 12টি কলমের মূল্য আমাদের দেয়া রয়েছে 180 টাকা, তাই না? আমরা লিখলাম 180 টাকা। আচ্ছা, যদি 12টির মূল্য 180 টাকা হয় তাহলে একটির মূল্য কি? অবশ্যই 12 ভাগের 1 ভাগ হবে, তাই না? তার মানে আমরা যদি 180কে 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একটি কলমের মূল্য কত টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব সুতরাং, দেখো এখানে আমরা একটা সুতরাং চিহ্ন দেব, লিখব সুতরাং এই যে 12 রয়েছে 12 নিচে লিখব 1, একটি কলমের মূল্য। এখন আমরা এই 180কে 12 দ্বারা ভাগ করব। আমরা লিখব 180 ভাগ 12, এই পাশে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এখন এই 180কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একটি কলমের মূল্য কত টাকা। তাহলে দেখো আমরা ভাগ করি। আমরা এখানে যেহেতু ভাজকের স্থানে 12 দেখতে পাচ্ছি, আমরা প্রথমে লিখব 12 এবং মাঝখানে আমরা লিখব কত? 180, তাই না? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে কিভাবে করে ভাগ অঙ্ক করতে হয়। আচ্ছা দেখো আমরা যদি ভাগ করার চেষ্টা করি, এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 12। তার মানে এখানে কতটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি? দেখো 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, তাহলে এখানে কিন্তু মোট 2টি অঙ্ক রয়েছে, এই একটি এই একটি। তাহলে এখানে যেহেতু 2টি অঙ্ক রয়েছে আমরা শুরুতে কি করব? এখানের 2টি অঙ্ককে আমরা প্রথমে ভাগ করার চেষ্টা করব। যদি 2টি অঙ্ককে ভাগ করা যায় তাহলে তো করব, আর যদি 2টি অঙ্ককে না করা যায় তাহলে আমরা একসাথে এখানে যে 3টি অঙ্ক রয়েছে 3টি অঙ্ককে একসাথে ভাগ করব। আচ্ছা এখানে 2টি অঙ্ক রয়েছে কত? 1 এবং 8। তাহলে 1 এবং 8 মিলে হয়ে গেল কত? 18, তাই না? তাহলে 18কে কি আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ 18 কিন্তু বড়, 12র চেয়ে বড়। আমরা জানি ওর চেয়ে যদি বড় হয় এই মাঝখানের সংখ্যাটি তাহলে কিন্তু আমরা ভাগ করতে
পারি। আচ্ছা, এখন আমরা কিভাবে করে ভাগ করব? আমরা দেখব যে 12-র সাথে কতকে গুণ করলে 18-র সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই, তাই না? 18-র চেয়ে উপরে কিন্তু যাওয়া যাবে না, 18-র নিচে হলে সমস্যা নেই, কিন্তু উপরে যাওয়া যাবে না। আচ্ছা, 12-র সাথে কতকে গুণ করলে আমরা 18-র কাছের সংখ্যাটি পাবো? দেখো, 12কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তোমাদের যেটি মনে হবে যে এটি দ্বারা গুণ করলে উত্তর সঠিক পেতে পারি আমরা, তোমরা কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করেই দেখতে পারো। যেমন আমার মনে হচ্ছে আমি প্রথমে 2 দিয়ে গুণ করে দেখি কত হয়। দেখো, 2 দিয়ে প্রথমে যদি এই 2কে গুণ করি তাহলে কত হবে? 2 দুগুণ 4। এরপরে 2 দিয়ে যদি এই 1কে গুণ করি তাহলে কত হবে? 2 একে 2, তাই না? তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 24। অর্থাৎ 12কে যখন 2 দ্বারা গুণ করলাম আমরা উত্তর পাচ্ছি 24। কিন্তু আমাদের এখানে দরকার কত? এখানে দরকার হচ্ছে 18, আর না হলে তার চেয়ে ছোট সংখ্যা। কিন্তু 24 কিন্তু 18-র চেয়ে বড় হয়ে যায়, তাই না বন্ধুরা? যার কারণে আমরা এই 2 এখানে সঠিক উত্তর বলে বিবেচনা করব না। তার মানে এই 2কে কিন্তু আমরা নিব না। তাহলে 2কে দিয়ে যখন গুণ করলাম তখন 18-র চেয়ে বড় হয়ে গেল। তাহলে আমরা এখন কত দিয়ে গুণ করব? 12কে 1 দিয়ে গুণ করব, তাই না? দেখো, যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? আমরা উপরে লিখলাম 12, নিচে লিখলাম 1। এখন যদি গুণ করি, দেখো 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2 একে 2, 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1 একে 1। তার মানে আমরা উত্তর পাচ্ছি 12, তাই না? 12 কিন্তু 18-র চেয়ে ছোট। এজন্য আমরা কি করব? যেহেতু 1 দিয়ে গুণ করে 12 পেয়েছি, এই জন্য এই 1কে লিখব কোথায়? এইখানে লিখব 1। এবং এই নিচে লিখে দেব কত? নিচে লিখে দেব এই যে 12 পেয়েছি আমরা, এই 12টাকে লিখে দেব এইখানে 18-র নিচে। তাহলে আমরা কি লিখলাম? 12 একে 12, তাই না? এখন দেখো, এই 18 থেকে যদি আমরা নিচের 12কে বিয়োগ করে দেই, আমরা কি জানি? এই ক্ষেত্রে এসে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করে দিতে হয়, তাই না বন্ধুরা? যদি বিয়োগ করে দেখো, 8 থেকে 2কে বিয়োগ করলে থাকে আমাদের 6, আমরা লিখে দিলাম 6। 1 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। কিন্তু আমরা কি জানি? যে কোনো সংখ্যার শুরুতে বা প্রথমে কিন্তু 0 থাকতে হয় না, বা এই শূন্যটা আমরা দিতে পারি না, কারণ এই শূন্যের কোনো মূল্য নেই, তাই না? যে কোনো সংখ্যার শুরুতে কখনো 0 লিখতে হয় না, এই জন্য আমরা কিছুই লিখলাম না। এরপরে দেখো, আমাদের কিন্তু এই 180-র মধ্যে এই যে দুটি অঙ্ক, এই দুটি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। এখন অবশিষ্ট রইল কত? 0। তাহলে এই শূন্যটাকে আমরা কি করব? সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না? এই দেখো, যখন নিচে নামিয়ে আনলাম, 6-এর পাশে 0 বসে হয়ে গেল এখন 60। এখন আমরা দেখব যে 12-র সাথে কতকে গুণ করলে 60 হয়। হ্যাঁ, দেখো, আমরা যদি 12-র সাথে 5কে গুণ করি, তোমরা প্রথমে 3, 4 এইভাবে করে 5, যেটা মনে চায় তোমাদের, যেটা মনে হয় যে এটা দিয়ে গুণ করলে আমরা 60 পেতে পারি, সেটা দিয়ে গুণ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে 5 দিয়ে গুণ করে আমরা 60 পেতে পারি। দেখো, আমরা যদি গুণ করি, প্রথমে আমরা কি করব? 5 দ্বারা 2কে গুণ করব, তারপরে 5 দ্বারা 1কে গুণ করব। তাহলে 5 দ্বারা 2কে গুণ করলে পাই 5 দুগুণ 10। 10-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এরপরে দেখো, 5 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হয় 5 একে 5, এবং এই 5-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে গেল 6। তাহলে কি আমরা এখানে 60 পাচ্ছি বন্ধুরা? হ্যাঁ, আমরা কিন্তু এই 60 এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 12কে কত দ্বারা গুণ করে 60 পেলাম? 5 দ্বারা, তাই না? তাহলে এই 5টাকে লিখবো কোথায়? এইখানে। এবং এই যে 60 পেয়েছি, এই 60কে কোথায় লিখবো? এই 60-এর নিচে লিখে দেব। দেখো, এখন যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0। অর্থাৎ আমরা এখানে যেহেতু 0 0 পেয়েছি, তার মানে আমাদের উত্তর সঠিক। তাহলে আমরা উত্তর পেলাম কত? এইখানে যে সংখ্যাটি পেলাম, অর্থাৎ 15। তার মানে এই 15 হচ্ছে আমাদের উত্তর। আমরা কি করব? আমরা এই 15কে লিখে দেবো এই সমান সমানের পাশে। 15 টাকা রয়েছে শেষে, আমরা লিখে দিব টাকা। অর্থাৎ আমরা কি বের করলাম? এই 15 দ্বারা কি বোঝা যায়? এই 15 দ্বারা বোঝা যায় হচ্ছে একটি কলমের মূল্য হচ্ছে 15 টাকা, তাই না? দেখো, এখন আমরা যেহেতু একটি কলমের মূল্য পেয়ে গেছি, এবং আমাদের কিন্তু একটি বইয়ের মূল্য 95 টাকা, এটি কিন্তু আমাদের বইতে দেয়া রয়েছে। এখন আমাদের কি বলা হয়েছে প্রশ্নে? রেজা কি কিনবে? একটি কলম কিনবে এবং একটি বই কিনবে। তাহলে দেখো, একটি কলমের মূল্য আমরা পেয়ে গেছি, এবং একটি বইয়ের মূল্য তো আমাদের দেয়াই রয়েছে। এখন একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে, এটিকে আমরা কিভাবে করে বের করব বন্ধুরা? এই যে একটি কলমের মূল্য 15 টাকা এবং একটি বইয়ের মূল্য 95 টাকা,
এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা পেয়ে যাব যে তার কত টাকা লাগবে, তাই না? তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি একটি কলমের মূল্য 15 টাকা। এবং নিচে আমরা কি লিখতে পারি? একটি বইয়ের মূল্য, কলমের নিচে আমরা কি লিখব? বই এর মূল্য আমাদের কত দেওয়া রয়েছে? একটি বইয়ের মূল্য কিন্তু 95 টাকা দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই 95কে কিন্তু আমরা 15-র নিচে লিখব। আমরা লিখে দেব 95 টাকা। এখন দেখো, যদি আমরা এই দুটিকে যোগ করে দেই, এই জন্য আমরা কি করব? 95-র সামনে একটি যোগ চিহ্ন দিব। এখন যদি আমরা যোগ করে দেই, 5 আর 5 যোগ করলে হয় 10। আমরা 10-এর শূন্যকে লিখে দেব এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে দেখো 1 এবং 9কে যোগ করলে হয় আবারও 10। 10-এর সাথে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই, 10 এবং 1 মিলে হয়ে যায় 11, তাই না? তাহলে আমরা লিখে দিলাম 11 টাকা। তাহলে এই 110 যে আমরা পেলাম, এই 110 দ্বারা কি বোঝায়? এই 110 দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের বা রেজার একটি কলম এবং একটি বই কিনতে মোট কত টাকা লাগবে? 110 টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মোট লাগবে কত টাকা? 110 টাকা। তাহলে এই 110 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে এবারে লিখব 110 টাকা। দেখো, আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করা যায় তা কিন্তু আমাদের এই নিচে দেয়া রয়েছে। আশা করি আমি যেভাবে করে তোমাদের সমাধানটি করে দেখিয়েছি, তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে আর কোনো নিয়ম তোমাদের দেখতে হবে না, ঠিক আছে? অথবা তোমরা চাইলে কিন্তু এটিও দেখে নিতে পারো। এরপরে দেখো, আমরা যদি 5 নম্বরে চলে যাই, এখানে 5 নম্বরে বলা হয়েছে তোমার বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে? দেখো, এখানে বলা হয়েছে কি, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। বলা হয়েছে তোমার বাবা তোমাকে 250 টাকা দিলেন এবং মা দিলেন 150 টাকা। এখন এই টাকাগুলো দিয়ে তুমি কি করলে? তুমি তোমার শ্রেণীর 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। হ্যাঁ, এই সমস্ত টাকা দিয়ে 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। এখন বলা হয়েছে যে প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা করে খরচ করতে পারবে, অর্থাৎ একজন বন্ধুর জন্য তুমি কত টাকা করে খরচ করতে পারবে। হ্যাঁ, তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? আমাদের কিন্তু প্রথমে বের করতে হবে যে বাবা এবং মা দুজনে মিলে কত টাকা দিলেন, তাই না? এটিকে কিভাবে বের করতে পারি? এই 250 এবং 150কে কিন্তু আমরা যোগ করলে পেয়ে যাব যে বাবা এবং মা একসাথে তারা কত টাকা দিয়েছিলেন, তাই না? যোগ করলে আমরা প্রথমে এটিকে বের করব যে কত টাকা মোট হয়েছিল। তারপরে সেই মোট টাকাকে আমরা কি করব? 5 জন বন্ধুর জন্য 5 জন বন্ধুর মাঝে কিন্তু আমরা ভাগ করে দেব। মানে মোট টাকাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেক বন্ধু বা একজন বন্ধু কত টাকা করে পাবে, বা একজন বন্ধুর জন্য তুমি কত টাকা করে খরচ করতে পারবে, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে বের করি যে বাবা এবং মা টাকা দেওয়ার পরে মোট কত টাকা হয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি? শুরুতে আমরা 5 নাম্বার দিয়ে লিখতে পারি বাবা দিয়েছিলেন কত টাকা? আমরা দেখতে পাচ্ছি বাবা দিয়েছিলেন হচ্ছে 250 টাকা। আমরা লিখে দেব 250 টাকা। এরপর আমরা নিচের লাইনে কি লিখব? বাবার নিচে লিখব মা দিয়েছিলেন কত টাকা? মা দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি 150 টাকা। তাহলে এই 250-এর নিচে আমরা লিখে দেব 150 টাকা, তাই না? এখন এই দুটিকে যদি আমরা যোগ করে দেই, আমরা এখানে সামনে একটু যোগ চিহ্ন দিব। যদি দুটিকে আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কত টাকা হয়েছিল, তাই না?
এই দুজনের টাকা মিলে মোট কত টাকা হলো। দেখো যদি আমরা যোগ করে দিই, আমরা একবার ডান পাশ থেকে যোগ করতে হয় সেটি আমরা জানি। তাহলে ডান পাশে উপরে রয়েছে শূন্য, নিচেও রয়েছে শূন্য, শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, আমরা লিখে দিলাম শূন্য। এরপরে দেখো এখানে রয়েছে 5, এখানে নিচেও রয়েছে 5, তাহলে 5 এবং 5কে যোগ করলে হয় 10, 10-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে আমরা যদি পাশে চলে যাই, এখানে উপরে রয়েছে 2, নিচে রয়েছে 1, তাহলে 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 4, আমরা এখানে লিখে দেব 4। তাহলে মোট আমরা কত পাচ্ছি? মোট পাচ্ছি কিন্তু 400 টাকা, আমরা এখানে লিখে দিব টাকা। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি? এই 400 দ্বারা কি বোঝায়? আমরা লিখতে পারি সুতরাং মোট হলো, তাই না? মোট হলো কত টাকা? 400 টাকা। এখন এই 400 টাকাকে আমরা কি করব? 5 জন বন্ধুর মাঝে ভাগ করে দেব, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এক একজন বন্ধুর জন্য আমরা কত টাকা করে খরচ করতে পারি। এখানে কিন্তু আমাদের 5 জন বন্ধুর কথা বলা হয়েছে, যে 5 জন বন্ধুর জন্য আমরা খাতা কলম কিনতে চাই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি 5 জন বন্ধুর জন্য খরচ করব 400 টাকা, তাই না? আমরা কিন্তু এই 400 টাকা 5 জন বন্ধুর পিছনে খরচ করবো, এটি কিন্তু আমাদের বলা হয়েছে। তাহলে আমরা সেই কথাটি লিখব যে 5 জনের জন্য খরচ হবে কত টাকা? 400 টাকা, আমরা লিখলাম 400 টাকা। এবং আমরা নিচের লাইনে কি লিখব? সুতরাং দেখো 5 জনের জন্য যদি 400 টাকা খরচ হয়, তাহলে একজনের জন্য কি এই 400 টাকার 5 ভাগের 1 ভাগ হবে না? হ্যাঁ, অর্থাৎ এই 400কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে একজনের জন্য কত টাকা আমরা খরচ করতে পারবো, তাই না? তাহলে এই 5-এর নিচে আমরা লিখব সুতরাং এক জনের জন্য খরচ হবে। এখন আমরা কি করব? 400কে আমরা ভাগ করে দিব কয়জনের মাঝে? 5 জনের মাঝে, তাই না? তাহলে লিখব 400 ভাগ 5। এপাশে টাকা রয়েছে, আমরা লিখে দিব টাকা। এখন দেখো আমরা যদি এই 400কে 5 দ্বারা ভাগ করি, দেখো আমরা আলাদা জায়গাতে ভাগ করছি। আমরা প্রথমে লিখব 5 এবং মাঝখানে লিখব কত? 4। এই ভাগগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে তোমাদের খাতার, ঠিক আছে? অঙ্কের ভিতরে কিন্তু করবে না। আচ্ছা দেখো আমরা প্রথমে দেখব যে এইখানে কতটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক রয়েছে, 5 কিন্তু একটি অঙ্ক। তাহলে আমরা দেখব যে শুরুতে এখানে একটি অঙ্ককে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। এখানে একটি অঙ্ক রয়েছে 4, তাহলে 4কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 4 ছোট, 5-এর চেয়ে কিন্তু ছোট। আমরা জানি এইখানে 5-এর চেয়ে কিন্তু বড় হতে হবে, তাহলে আমরা ভাগ করতে পারবো। যখন আমরা এক অঙ্ককে ভাগ করতে পারবো না, তখন আমরা কি করব? দুটি অঙ্ককে একসাথে ভাগ করব। তাহলে দুটি অঙ্ক মিলে কত হয়? 40, তাই না? 4 এবং 0 দুটি অঙ্ক মিলে হয় 40। এখন এই 40কে আমরা কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? দেখো এখন আমরা কিভাবে করে ভাগ করব? আমরা দেখব যে 5-এর সাথে কতকে গুণ করলে 40 হয়। আমরা যদি 5-এর ঘরে নামতা পড়ি দেখো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, দেখো 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 আডা 40। আমরা কি পেলাম? 5 আডা 40। অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 8কে গুণ করি, তাহলে পাই হচ্ছে কত? 40 পাই, তাই না? আচ্ছা এই জন্য আমরা এখানে লিখলাম 8 এবং নিচে লিখে দিলাম 40। এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0, 4 থেকে 4কে বিয়োগ করলে হয় 0। দেখো আমাদের কিন্তু এই দুটি অঙ্কের কাজ করা হয়ে গেল, আমাদের বাকি রয়ে গেল কি? এই 0টি। এখন এই 0টিকে সরাসরি আমরা কি করব? নিচে নামিয়ে আনবো, তাই না? এখন দেখো নিচে কিন্তু আমরা সব কয়টি 0 দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটি করব, এই 0কে আমরা কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। আমরা দেখব 5-এর সাথে কতকে গুণ করলে 0 হয়। আমরা কিন্তু এর আগে শিখেছি, আমি আবারও তোমাদেরকে বলছি, যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0কে গুণ করি, তাহলে কিন্তু আমাদের উত্তর 0 হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যার সাথে আমরা যদি 0কে গুণ করি, আমাদের উত্তর কিন্তু 0 হবে। তাহলে 5-এর সাথে কতকে গুণ করলে উত্তর আমাদের 0 হবে? হ্যাঁ বন্ধুরা, 5-এর সাথেও 0কে গুণ করলে আমাদের উত্তর 0 হবে। আমাদের কিন্তু এখন 0 বানাতে হবে এখানে, তাই না? যেহেতু 0 0 দেখতে পাচ্ছি আমরা।
তাহলে 5-এর সাথে কতকে গুণ করে শূন্য পাবো? শূন্যকে। এই জন্য আমরা এখানে লিখে দেবো একটি শূন্য, এবং এইখানে আমরা নিচে লিখে দেব শূন্যের নিচে 3টি শূন্য লিখে দেব, তাই না? একটি শূন্যের যে মূল্য 3টি শূন্যেরও কিন্তু ঠিক একই মূল্য। শূন্য তো শূন্যই, তাই না? তুমি যে কয়টি লেখো না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই উপরের শূন্য থেকে নিচের শূন্যগুলোকে বিয়োগ করলে কত হয়? আমরা কিন্তু আবারও শূন্য পাবো। তাহলে দেখো, আমাদের কিন্তু এখন এইখানের প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেল। আমরা উত্তর পেলাম কত? 80। অর্থাৎ এই 80 দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে একজন বন্ধুর পিছনে আমরা কত টাকা করে খরচ করতে পারবো? 80 টাকা। অর্থাৎ এই যে 5জন বন্ধুর জন্য আমরা খরচ করলাম 400 টাকা, এরকম একজন বন্ধুর জন্য আমরা কত টাকা করে খরচ করতে পারবো? 80 টাকা করে। তাহলে এই 80 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 80 টাকা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিও দেখো কত সহজে সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি পরবর্তীতে দেখি এই অঙ্কটিকে, যদি আমরা বইয়ের দিকে একটু লক্ষ্য করি, দেখো এটিকে কিন্তু এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান কিভাবে করে করতে হবে সেটি কিন্তু দেখানো হয়েছে, তাই না? দেখো এইখানে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কি কি বসাতে হবে আমরা যদি একটু বের করার চেষ্টা করি। দেখো, আমরা শুরুতে কি করেছিলাম? বাবা এবং মা যে কয় টাকা দিয়েছিল সেই টাকাগুলোকে কিন্তু আমরা এক করেছিলাম, তাই না? এবং আমরা বের করেছিলাম যে মোট আমাদের কত টাকা হয়েছিল। তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রথম লাইনে মোট টাকা হবে, তার মানে এইখানে আমরা কি করব? বাবার টাকা এবং মায়ের টাকাকে আমরা যোগ করে দেব। বাবা দিয়েছিল 250, আমরা এখানে লিখে দেব 250। এরপরে যোগ, এই ঘরে লিখে দেব কি? মা যে 150 টাকা দিয়েছিল, এই 150কে আমরা লিখে দেব এই ঘরে। তাহলে 250 এবং 150কে যখন আমরা যোগ করে আমরা মোট কত টাকা পেয়েছিলাম তোমাদের মনে আছে? আমরা যে একটু আগে বোর্ডে করে দেখিয়েছি তোমাদেরকে, মোট কিন্তু আমরা 400 টাকা পেয়েছিলাম, তাই না? তাহলে এই 400 টাকাকে লিখে দেবো আমরা এইখানে 400 টাকা। এখন দেখো, আমাদের বলা হয়েছে যে প্রত্যেককে দেওয়া যাবে ড্যাশ ভাগ ড্যাশ। তাহলে আমরা এবারে প্রত্যেকে কত টাকা করে দেওয়া যাবে এটিকে কিভাবে করে বের করেছিলাম? এই যে 400 টাকা, এই 400 টাকাকে আমরা কি 5 জনের মাঝে ভাগ করে দিয়েছিলাম না? মানে 5 জন বন্ধুর মাঝে ভাগ করে দিয়েছিলাম, তাই না? তাহলে এই জন্য আমরা কি করব? এই 400কে লিখবো আমরা এইখানে 400 ভাগ, এই দেখো ভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 400 ভাগ কত হবে এখানে? যেহেতু 5 জনের মাঝে ভাগ করে দিয়েছি, এই জন্য এখানে লিখবো আমরা 5। যখন 400কে 5 দ্বারা ভাগ করলাম, তখন আমরা উত্তর পেয়েছিলাম কত? 80, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখে দেব 80 টাকা। অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে, বা প্রত্যেককে কত টাকা দেওয়া যাবে? 80 টাকা, তাই না? দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে, প্রত্যেককে দেওয়া যাবে ড্যাশ টাকা। তাহলে এখানে আমরা কি লিখব? 80 টাকা। দেখো এইভাবে করে কিন্তু এখানে আমরা সমাধান করতে পারি। এরপরে দেখো, যদি আমরা 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে একটি বাগানের 15টি লিচু গাছের প্রতিটি থেকে, মানে একটি থেকে 60টি করে লিচু পেড়ে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে? দেখো আবারও যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বাগানের 15টি লিচু গাছের প্রতিটি থেকে 60টি করে লিচু পেড়ে এই মোট লিচুকে যদি 20 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? তাহলে আগে আমাদের কি বের করতে হবে? আগে আমাদের বের করতে হবে যে এই 15টি গাছ থেকে যে আমরা 60টি করে লিচু পেরেছিলাম, তাহলে মোট আমাদের কতটি লিচু পাড়া হয়েছিল, তাই না? আগে কিন্তু মোট লিচুর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তারপরে সেই মোট লিচুকে আমরা 20 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 20 জনের মাঝে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেকে, মানে একজনে কয়টি করে লিচু পাবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা শুরুতে কি বের করব? শুরুতে বের করব যে মোট কতটি লিচু পেরেছিল। 15টি গাছ থেকে প্রত্যেকটি গাছ থেকে বলা হয়েছে 60টি করে লিচু পেরেছিল, তাই না? তাহলে 15টি গাছ থেকে মোট কতটি লিচু পেরেছিল? তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এই 60-এর সাথে যদি 15কে গুণ করে দেই, তাহলেই তো আমরা পেয়ে যাব যে 15টি গাছ থেকে মোট কতটি লিচু পেরেছিল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমরা 6 নাম্বার দিয়ে লিখব। দেখো আমরা 6 নাম্বার দিয়ে লিখব একটি গাছ থেকে পারে কতটি লিচু? 60টি লিচু, বা একটি গাছ থেকে
গাছ থেকে পাড়া হয় কতটি লিচু? 60টি লিচু। 60টি লিচু। আচ্ছা, আমরা লিখলাম একটি গাছ থেকে পাড়া হয় 60টি লিচু। সুতরাং মোট কতটি গাছের কথা এখানে বলা হয়েছে? মোট কিন্তু 15টি গাছের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা লিখে দেব সুতরাং 15টি গাছ থেকে পাড়া হয়। আচ্ছা, একটি থেকে যদি 60টি লিচু পাড়া হয় তাহলে 15টি গাছ থেকে কি 15 গুণ বেশি লিচু পাড়া হবে না বন্ধুরা? হ্যাঁ, এজন্য আমরা কি করব, এই 60-এর সাথে 15কে গুণ করে দেব। আমরা এখানে লিখব 60 গুণ 15টি লিচু। আচ্ছা, এখন দেখো, যদি এই 60কে আমরা 15 দ্বারা গুণ করে দেই, আমরা আলাদা জায়গাতে যদি গুণ করি, আমরা লিখলাম 60 এবং নিচে লিখব 15, তাই না? এখন যদি গুণ করি, দেখো আমরা জানি যে এই গুণের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এইখানে যে 5 রয়েছে 5 দ্বারা উপরের দুটি অঙ্ককে আমরা গুণ করব, তারপরে নিচের লাইনে গিয়ে 1 দ্বারা দুটি অঙ্ককে গুণ করব। তাহলে আমরা প্রথমে 5 দ্বারা গুণ করব। আমরা ধরে নিচ্ছি এখানে একটি নেই, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি শুধুমাত্র 5 রয়েছে। তাহলে 5 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 5 দ্বারা প্রথমে শূন্যকে গুণ করলে পাই 5 শূন্য 0, কারণ শূন্যের সাথে যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। এরপরে দেখো 5কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হয় 5 6 30, আমরা এখানে লিখে দিলাম 30। আমাদের কিন্তু 5 দ্বারা গুণ করা হয়ে গেল দুটিকেই। এখন আমরা নিচের লাইনে এসে কি করব, একটি শূন্য দিব, তাই না? আমরা জানি যে নিচের লাইনে কিছু লিখতে গেলে প্রথমে ডান পাশে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা একটি শূন্য দিলাম। এখন দেখো, যদি আমরা একই রকমভাবে এবারে 1 দ্বারা এই দুটি অঙ্ককে গুণ করে দিই তাহলে কি হয়, আমরা প্রথমে 1 দ্বারা শূন্যকে গুণ করব, 1 0 0। এরপরে 1 দ্বারা 6কে গুণ করব, 6 1 6। তাহলে দেখো আমাদের 5 দ্বারাও গুণ করা হয়ে গেল, 1 দ্বারাও গুণ করা হয়ে গেল। এখন এইখানে যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি এই দুটিকে আমরা এবারে যোগ করে দিব, তাই না? দেখো, যদি আমরা দুটিকে যোগ করে দেই, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 0 মিলে হয় 0, 3 এবং 6 মিলে হয় 9। অর্থাৎ আমরা এখানে মোট কত পেলাম? আমরা কিন্তু মোট পেলাম 900। অর্থাৎ এই 900 দ্বারা আমরা কি বুঝি, 15টি গাছ থেকে মোট লিচু পাড়া হয়েছিল কতটি? 900টি লিচু। আচ্ছা, 15টি গাছ থেকে পাড়া হয়েছিল 900টি লিচু। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো এই যে 900টি লিচু আমরা 15টি গাছ থেকে পেরেছি, এই 900টি লিচু কি বলা হয়েছে? 20 জনের মাঝে সমানভাবে ভাগ করে আমরা দিয়েছিলাম, তাই না? 20 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে 20 জনকে ভাগ করে দিলে এক একজনে বা প্রত্যেকে কয়টি করে লিচু পাবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি এখন? আমরা লিখতে পারি 20 জনে লিচু পাবে, 20 জনে সরি আমরা লিখব 20 জনে লিচু পাবে কতটি? আমাদের বলা হয়েছে কিন্তু 900টি, তাই না? আমরা এখানে লিখে দিলাম 900টি। সুতরাং আচ্ছা, 20 জনে যদি 900টি লিচু পায় তাহলে একজনে কি অবশ্যই কম পাবে, তাই না? একজনে কতটি পাবে? এই 900টি লিচুর 20 ভাগের 1 ভাগ পাবে, তাই না? তাহলে আমরা এই 900কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাবো যে একজনে কতটি লিচু পাবে। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং একজনে লিচু পাবে। এই 900কে এখন আমরা কি করব? 900 ভাগ কত করব? 20, অর্থাৎ 900টি লিচু আমরা 20 জনের মাঝে ভাগ করে দিব। তাহলে 900কে আমরা ভাগ করলাম 20 দ্বারা, তাই না? এখানে টি রয়েছে, আমরা লিখলাম টি। এখন দেখো 900কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, আমরা এখানে প্রথমে লিখলাম 20 এবং মাঝখানে আমরা লিখলাম 900। এখন যদি ভাগ করি, দেখো এই 20-এ আমরা কতটি অঙ্ক দেখতে পাচ্ছি? এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, অর্থাৎ 2টি অঙ্ক রয়েছে। তাহলে আমরা প্রথম দুটি অঙ্ককে যদি ভাগ করার চেষ্টা করি, প্রথম দুটি অঙ্ক মিলে কত হয়? 9 একটি অঙ্ক এবং 0 একটি অঙ্ক, দুটি মিলে হয়ে গেল 90। তাহলে এই প্রথম দুটি অঙ্ককে যদি ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা দেখব 20-এর সাথে কতকে গুণ করলে 90-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই, তাই না? তাহলে 20কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হবে? দেখো আমরা জানি 8 দ্বারা প্রথমে শূন্যকে গুণ করলে হয় 8 0 0, কারণ শূন্যর সাথে যাকেই গুণ করি না কেন উত্তর হবে 0। এরপরে 8 দ্বারা 2কে গুণ করলে হয় 8 2 16, অর্থাৎ আমরা মোট পাচ্ছি 160। কিন্তু আমাদের
আচ্ছা সরি, আমাদের কিন্তু এখানে হয়নি, তাই না? এটি কিন্তু আমাদের হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে দরকার কিন্তু 90, এটা 160 হয়ে গেছে, তার মানে অনেক বেশি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি তাহলে? ছোট সংখ্যা দিয়ে গুণ করে দেখব 20কে। আমরা এবারে যদি 20কে 4 দ্বারা গুণ করি, দেখো 20কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 20 গুণ 4, দেখো 4 শূন্য হয় 0 এবং 4 দুগুণ 8, আমরা পাচ্ছি কত? 80। আমাদের দরকার হচ্ছে 90, তাই না? এখন 4 দ্বারা গুণ করে 80 পেয়েছি, আমরা যদি 5 দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো এই পাশে করি, উপরে লিখলাম 20, নিচে লিখলাম 5, তাহলে 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10। আমরা 5 দ্বারা গুণ করলে পাচ্ছি কিন্তু 100, কিন্তু 100কে কি আমরা নিতে পারবো? নিতে পারবো না, কারণ আমাদের এখানে রয়েছে 90। আমরা জানি 90-এর চেয়ে বেশি হলে কিন্তু সেটি হবে না, তাই না? তাহলে আমরা সবচেয়ে কাছের সংখ্যাটি যেটি পাচ্ছি 90-এর, সেটি হচ্ছে কত? 80। তাহলে 80কে আমরা পাচ্ছি কত দ্বারা গুণ করে? 4 দ্বারা গুণ করে। এই জন্য 4কে লিখবো আমরা এইখানে, অর্থাৎ 4 20-এ 80। এই 80কে লিখে দেবো আমরা 90-এর নিচে, তাই না? এখন যদি এই 90 থেকে আমরা 80কে বিয়োগ করি, দেখো 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 8কে বিয়োগ করলে হয় 1, আমরা এখানে পাচ্ছি 10। কিন্তু এইখানে যে শূন্যটি রয়ে গেছে, দেখো এটিকে কিন্তু এখনও ভাগ করা হয়নি। এটিকে আমরা এবারে কি করব? সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না? আচ্ছা, নিচে যখন নামালাম আমরা পেয়ে গেলাম 100। এখন আমরা দেখব এই 20-এর সাথে কতকে গুণ করলে 100 হয়। এখন কিন্তু আমাদের 100কে ভাগ করতে হবে। তাহলে 20-এর সাথে কতকে গুণ করলে 100 হয়? আমরা কিন্তু একটু আগে বের করেছিলাম, তাই না বন্ধুরা? 20-এর সাথে 5কে গুণ করলে কিন্তু 100 হয়। দেখো আমরা যদি 5কে 5 দ্বারা 0কে গুণ করি, তাহলে হয় 5 শূন্য শূন্য, এরপরে 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10। আমরা মোট পাচ্ছি কত? 100। দেখো এখানের 100-র সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 20-এর সাথে কতকে গুণ করে আমরা 100 পাচ্ছি? 5কে, যার কারণে এই 5 লিখবো আমরা এখানে এবং নিচে লিখে দিব 100। এখন 100 থেকে 100কে বিয়োগ করলে কিন্তু আমরা 0 পাবো, তাই না? তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 45। এই পাশে যে 45 পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে এই 45 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে একজনে লিচু পাবে কতটি করে? 45টি করে, তাই না? 45টি। তার মানে এই 45 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 45টি। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি করা হয়ে গেল। বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটিকে আমরা যে পদ্ধতিতে ভাগ করেছি বা যে পদ্ধতিতে সমাধান করেছি, এইখানে কিন্তু সংক্ষেপে সেই পদ্ধতি তোমাদের করে দেখানো হয়েছে। ঠিক আছে? এইভাবে করে যদি তোমরা সমাধান করো, আমার মনে হয় এর চাইতে আমি যে পদ্ধতিতে করেছি সমাধান, সেই পদ্ধতিতে যদি তোমরা সমাধান করো, তাহলে সেটা আরও বেশি ভালো হবে। ঠিক আছে? আর তোমরা চাইলে এটিকেও দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই, দেখো এখানে 82 পৃষ্ঠার একদম উপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে বলা হয়েছে, ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে একটি গ্রামে ঈদ উপলক্ষে তারা দরিদ্র জনগণকে সহায়তা করবে। হ্যাঁ, সহায়তা করার জন্য 30 জন ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে, মানে এক একজনের কাছ থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। মানে 30 জনের প্রত্যেকে, মানে এক একজনে 12 কেজি করে চাল দিল। হ্যাঁ, এখন বলা হয়েছে যে সংগৃহীত চাল 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে। মানে এই যে মোট চাল উঠলো, এই মোট চালকে যদি 18টি পরিবারের মাঝে ভাগ করে দেয়া হয়, তাহলে এক এক পরিবার কত কেজি করে চাল পাবে। প্রত্যেক মানে হচ্ছে এক, ঠিক আছে? প্রত্যেক পরিবার মানে এক এক পরিবার কত কেজি করে চাল পাবে। তাহলে আগে কিন্তু আমাদের বের করতে হবে কি, যে এই যে 30 জন ব্যক্তি তারা যে 12 কেজি করে চাল দিল, তাহলে একজনে যদি 12 কেজি করে চাল দেয়, 30 জনে মোট কত কেজি চাল দিল সেটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা 30কে কিন্তু 12 দ্বারা গুণ করে বের করতে পারি, তাই না? তাহলে কারণ একজনে যদি 12 কেজি চাল দেয়, 30 জনে কিন্তু
30 গুণ বেশি দেবে, তাই না বন্ধুরা? এই জন্য এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করে দেই, গুণ করে কিন্তু আমরা বের করতে পারি যে এই 30 জন মিলে মোট কত কেজি চাল দিয়েছিল। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি যে একজনে চাল দিয়েছিল 12 কেজি, সুতরাং 30 জনে চাল দিয়েছিল, তাই না? আমরা লিখব, আমরা 7 নাম্বার দিয়ে লিখব একজনে চাল দেয়, একজনে চাল দেয় কত কেজি? একজনে চাল দেয় 12 কেজি, তাই না? আমরা লিখলাম 12 কেজি। সুতরাং এখানে মোট কতজনের কথা বলা হয়েছে? 30 জন, তাই না? তাহলে একের নিচে আমরা লিখবো সুতরাং 30 জনের চাল দেয়। এই 12-র সাথে আমরা কি করব? 30-কে গুণ করে দেব, কারণ একজনে যদি 12 কেজি দেয় 30 জনে কিন্তু 30 গুণ বেশি দেবে, তাই না? তাহলে আমরা এখানে লিখব 12 গুণ 30 কেজি। আচ্ছা, আমরা লিখে দিলাম কেজি। এখন 12 এবং 30-কে যদি আমরা গুণ করি, দেখো উপরে লিখলাম 12, নিচে লিখলাম আমরা 30। এখন যদি গুণ করি, প্রথমে আমরা শূন্য দ্বারা এই দুটিকে গুণ করব। তাহলে শূন্যকে যদি প্রথমে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2 শূন্য 0। এরপরে শূন্যকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হয় 1 শূন্য 0, কারণ শূন্য দ্বারা আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। এখন আমরা 3 দ্বারা এই দুটিকে গুণ করব, কিন্তু 3 দ্বারা গুণ করতে গেলে আমাদের কি করতে হবে? নিচের লাইনে এসে শুরুতে একটি শূন্য দিতে হবে, তাই না? আমরা একটা শূন্য দিলাম। এখন যদি 3-কে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণ 6। এরপরে 3-কে 1 দ্বারা গুণ করলে হয় 3 একে 3। তাহলে দেখো আমরা যদি এখন এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে যদি যোগ করে দেই, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 6 যোগ করলে হয় 6, উপরে কিছু নেই মানে 0, 0 এবং 3 যোগ করলে হয় 3। অর্থাৎ আমরা মোট পাচ্ছি কত কেজি? 360 কেজি চাল, তাই না? তাহলে এই যে 30 জন ব্যক্তি দিয়েছিল তারা মোট কত কেজি চাল দিয়েছিল? 360 কেজি। ঠিক আছে, 360 কেজি চাল কিন্তু মোট উঠেছিল। এখন এই 360 কেজি চালকে কয়টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল? এখানে আমাদের বলা হয়েছে 18টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। তার মানে একটি পরিবার কত কেজি করে চাল পেয়েছিল এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 18টি পরিবার পেয়েছিল কত কেজি চাল? 360 কেজি চাল, তাই না? তাহলে আমরা কি লিখব? 18টি পরিবার পেয়েছিল 360 কেজি চাল, সুতরাং এক পরিবার পেয়েছিল। আমরা এখানে কি লিখব? 18টি পরিবার পায় কত কেজি চাল? 360 কেজি চাল। সুতরাং এই 18 নিচে আমরা কত লিখব? 18 নিচে লিখবো আমরা একটি পরিবার, কারণ একটি মানে হচ্ছে প্রত্যেক পরিবার। আমাদের কিন্তু এটি বের করতে বলা হয়েছে যে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে। তাহলে আমরা লিখলাম সুতরাং একটি পরিবার পায়। এখন 18টি পরিবার যদি 360 কেজি চাল পায় তাহলে একটি পরিবার কতটি পাবে? এই 360কে যদি আমরা 18 ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, তাই না, যে একটি পরিবার কত কেজি করে চাল পাবে। তাহলে আমরা কি করব? এখানে এই 360কে আমরা ভাগ করে দেব কয়জনের মাঝে? 18টি পরিবারের মাঝে। তার মানে 360 ভাগ 18। এরপর সে রয়েছে কেজি চাল, আমরা লিখে দেব কেজি চাল। আচ্ছা, এখন যদি আমরা ভাগ করি, দেখো এই 360কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, আমরা প্রথমে লিখব 18 এবং মাঝখানে আমরা লিখব 360। এখন যদি ভাগ করি, দেখো আমরা এখানে 18-18-র মধ্যে আমরা কতটি অঙ্ক দেখতে পাচ্ছি? এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, মানে দুটি অঙ্ক রয়েছে। তার মানে আমরা প্রথমে এখানের দুটি অঙ্ককে ভাগ করব, তাই না? তাহলে দুটি অঙ্ক মিলে কত হয়? 36। তাহলে আমরা দেখব যে 18-র সাথে কতকে গুণ করলে 36 হয়। 36কে কিন্তু ভাগ করা যাবে, কারণ 36 18-র চেয়ে বড়, তাই না? আচ্ছা, এখন দেখব 18-র সাথে কতকে গুণ করলে 36 হয়। আমরা যদি 18-র সাথে 2কে গুণ করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2কে প্রথমে 8 দ্বারা গুণ করলে হয় 8 দুগুণ 16, 16-র 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 2 একে 2, এবং এই 2-এর সাথে হাতের 1 মিলে হয়ে যায় 3। তার মানে কিন্তু আমাদের 36 হয়ে যাচ্ছে, তার মানে এটির সাথে কিন্তু মিলে যাচ্ছে।
তাহলে আমরা কি লিখতে পারি এখানে 18-র সাথে কতকে গুণ করে আমরা 36 পাচ্ছি 2কে গুণ করে, তাই না? তাহলে 2 লিখবো আমরা এখানে এবং নিচে লিখে দেব 36। এই যে 36 পেয়েছি এটিকে আমরা নিচে লিখে দিলাম। এখন দেখো যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, দেখো 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0। এখন এইখানে যে শূন্যটি রয়ে গেছে এই শূন্যটাকে আমরা কি করব সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না? এখন দেখো এখানে কিন্তু আমরা 3টাই 0 0 পাচ্ছি, তাহলে আমাদের এই 0 0কে কিন্তু 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 18-র সাথে কতকে গুণ করলে আমরা 0 পাবো? আমরা জানি যে যে কোনো সংখ্যার সাথে 0কে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমাদের একমাত্র 0 হয়, তাই না? তার মানে 18-র সাথে 0কে গুণ করলে পাবো আমরা 0। তাহলে আমরা এই জন্য এখানে লিখে দিলাম 0 এবং এখানেও লিখে দিলাম 3টা 0। তাহলে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলেও কিন্তু আমরা আরও 0 পাবো, তাই না? তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 20। দেখো এখানে কিন্তু 3টা অঙ্ককে আমাদের ভাগ করা হয়ে গেছে, তাহলে উত্তর পাচ্ছি আমরা 20। অর্থাৎ এক এক পরিবার চাল পাবে কত কেজি করে? 20 কেজি। আমরা এখানে লিখে দিব 20 কেজি চাল। তার মানে এই 20 কেজি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 20 কেজি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা যদি এবারে বইয়ে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই অঙ্কটিকে কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে দেখানো হয়েছে, তাই না? এখানে প্রথম লাইনে আমাদের বলা হয়েছে কি মোট চাল হবে। দেখো মোট চালটা আমরা কিভাবে করে বের করব? এই যে 30 জন ব্যক্তি চাল দিয়েছিল, তারা কত কেজি করে চাল দিয়েছিল? এক একজনে 12 কেজি করে। তাহলে মোট চাল আমরা কিভাবে করে বের করব? এই 30কে 12 দ্বারা যখন গুণ করব তখন কিন্তু আমরা মোট চাল পেয়ে যাব, তাই না? এই দেখো এই যে 12কে যখন আমরা 30 দ্বারা গুণ করেছি এই অঙ্কের মতো, তাহলে আমরা প্রথমে কি লিখব? এখানে লিখব হচ্ছে 12 গুণ 30। তাহলে 12কে যখন 30 দ্বারা গুণ করলাম তখন আমরা মোট পেয়েছিলাম কত? 360, তাই না? তাহলে এইখানে আমরা সমান সমানের পরে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাহলে এখানে কত লিখবো আমরা? 360 কেজি। দেখো এখানে আমরা পেয়ে গেলাম 360 কেজি। তাহলে মোট চাল হলো হচ্ছে 360 কেজি। এখন আমাদের দ্বিতীয় লাইনে বলা হয়েছে প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে। এখন আমরা কি করতে পারি? এখানে এই যে 360 রয়েছে এই 360 কেজি চালকে আমরা ভাগ করব কত দিয়ে? যেহেতু মোট আমাদের 18টি পরিবারের কথা বলা হয়েছে এজন্য আমরা 360কে ভাগ করব হচ্ছে 18 দিয়ে, তাই না? তাহলে এই প্রথম ঘরে লিখবো আমরা 360, অর্থাৎ 360 কেজি ভাগ 18টি পরিবার, এই জন্য আমরা লিখে দেব 18। যখন আমরা 360কে 18 দ্বারা ভাগ করলাম, এই যে 360কে যখন 18 দ্বারা ভাগ করেছি আমরা কত কেজি পেয়েছি? 20 কেজি। তাহলে এইখানে আমরা সমান সমানের পরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে লিখে দেব কত? 20 কেজি। অর্থাৎ প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? 20 কেজি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে গাণিতিক বাক্যটি হবে, এখানে গাণিতিক বাক্যটি দেখো এখানে কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের সমাধান দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যের মাধ্যমে সাজাতে পারি? এই যে প্রথমে যেহেতু 12 এবং 30কে আমরা গুণ করেছি, অর্থাৎ 12 এবং 30কে গুণ করে যেহেতু আমরা পেয়েছি যে মোট কত কেজি চাল হয়, এই জন্য আমরা প্রথমে লিখবো এখানে 12 এবং গুণ এইখানে লিখবো কত? 30। তার মানে 12 এবং 30কে যখন আমরা গুণ করলাম তখন কিন্তু পেয়ে গেলাম যে মোট কত কেজি চাল হয়, এবং এই মোট চালকে আমরা কি করলাম? 18টি পরিবারের মাঝে ভাগ করে দিলাম, তাই না? এই জন্য আমরা ভাগ দিয়ে কত লিখব? এখানে লিখব 18। অর্থাৎ মোট চালকে আমরা 18 জনের মাঝে বা 18টি পরিবারের মাঝে ভাগ করে দিলাম। এখন দেখো যখন এই 12 এবং 30কে গুণ করলাম, গুণ করে কত পেয়েছি? 360, তাই না? তাহলে এই ঘরে আমরা লিখে দিব 360। এরপরে ভাগ, এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাহলে এই 360কে আমরা ভাগ করে দেব কয়জনের মাঝে? 18 জন পরিবারের মাঝে, তাই না? 18টি পরিবারের মাঝে, এই জন্য আমরা এখানে লিখে দেব 18, অর্থাৎ 360 ভাগ 18। যখন 360 কেজি চাল আমরা 18টি পরিবারের মাঝে ভাগ করে দিলাম, এক এক পরিবার কত কেজি করে পেল? 20 কেজি, তাই না? এই জন্য আমরা এইখানে লিখে দেব 20, অর্থাৎ প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে ড্যাশ কেজি। এখানে কত লিখব? 20 কেজি। এইভাবে করে কিন্তু এই অঙ্কটিকেও সমাধান করা যায়। বন্ধুরা এরপরে যদি আমরা 8 নম্বর অঙ্কটা দেখি, দেখো এখানে বলা হয়েছে একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে যে একটি গাছ থেকে আমরা মোট 550টি আম পেরেছি, তাই না? এবং
এই 550টি আমের মধ্যে 46টি আম হচ্ছে কাঁচা আম এবং বাকিগুলো কিন্তু পাকা। হ্যাঁ, শুধুমাত্র 46টি কাঁচা। এখন বলা হয়েছে পাকা আমগুলো 8 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে। তাহলে এই যে 46টি আম আছে কাঁচা আম, এই আমগুলোকে কিন্তু আগে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাই না? কারণ আমাদের কি বলা হয়েছে দেখো, এই 550টি আম থেকে 46টি আম হচ্ছে কাঁচা। এই কাঁচা আমগুলোকে যখন আমরা বাদ দিব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে মোট পাকা আম কতগুলো রয়েছে, তাই না? এবং আমাদের বলা হয়েছে এই পাকা আমগুলো 8 জনের মাঝে ভাগ করে দিলে তারা প্রত্যেকে মানে এক একজনে কয়টি করে পাবে। তাহলে আগে আমাদের পাকা আম কয়টি রয়েছে সেটিকে আমরা বের করব, তারপরে সেই পাকা আমগুলোকে 8 দ্বারা ভাগ করে দিব, তাই না? তাহলে পাকা আমের সংখ্যাটা আমরা কিভাবে বের করব? যেহেতু কাঁচা আম রয়েছে মাত্র 46টি, এই কাঁচা আমগুলোকে আমরা বাদ দিয়ে দেবো আগে। তাহলে বাদ দিলে আমরা কি করি? আমরা বিয়োগ করি, তাই না বন্ধুরা? তার মানে 550 থেকে আমরা কি করব? শুরুতে 46টি কাঁচা আমকে বিয়োগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব যে মোট কতটি পাকা আম রয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা 8 নাম্বার দিয়ে লিখতে পারি মোট আম পাড়া হলো মোট আম পাড়া হলো কতটি? মোট আম পাড়া হলো কিন্তু 550টি, তাই না? আমরা এখানে লিখে দেব 550টি। এখন দেখো এই 550টির মধ্যে কাঁচা আম রয়েছে কতটি? 46টি। তাহলে আমরা এখানে নিচের লাইনে লিখে দেব কাঁচা আম রয়েছে, কাঁচা আম, কাঁচা আম আছে। আচ্ছা, কাঁচা আম আছে কতটি? আমাদের বলা হয়েছে কাঁচা আম আছে 46টি। তাহলে নিচে কিন্তু আমরা লিখব 46। আমরা এই 46কে কীভাবে সাজাবো? আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, এই 46-এ কিন্তু মোট একটি 2টি অঙ্ক রয়েছে, কিন্তু এই যে 550, এই 550-এ কিন্তু 3টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি। তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আমরা সব সময় এটি মাথায় রাখবো যে আমাদের ডান পাশের যে সংখ্যাগুলো, ডান পাশের সংখ্যাগুলোকে কিন্তু আমাদের সাজিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? ডান পাশ থেকে সাজাতে সাজাতে আমরা বাঁ পাশে যাব। আমাদের এই বাঁ পাশে যদি দেখো 5-এর নিচে কিন্তু এখানে কিছু নেই, তাই না? 5-এর নিচে কিন্তু খালি দেখতে পাচ্ছি। তো বাঁ পাশে যদি কোনো সংখ্যা নিচে খালি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে কিন্তু খালি রাখা যাবে না। এই 0-এর নিচে আমরা এই জন্য 6 লিখেছি, 5-এর নিচে আমরা 4 লিখেছি। এইখানে এই 5-এর নিচে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তাই না? মানে খালি রয়েছে। বাঁ পাশে খালি থাকলে সমস্যা নেই, কিন্তু ডান পাশে কখনো খালি রাখা যাবে না, ঠিক আছে? আমাদের ডান পাশ থেকে মিলিয়ে মিলিয়ে কিন্তু অঙ্কগুলোকে সাজাতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম কাঁচা আম আছে হচ্ছে 46টি। তাহলে এখন আমরা এই 550টি থেকে আমরা 46টি যে কাঁচা আম রয়েছে এই 46টিকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাই? দেখো, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে ডান পাশ থেকে শুরু করতে হয়। ডান পাশের উপরে রয়েছে 0, নিচে রয়েছে 6। তাহলে এই 0 থেকে কি আমরা 6কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? তাহলে এই উপরে যে 0 রয়েছে এটিকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি, অর্থাৎ 6-এর চেয়ে কীভাবে বড় বানাতে পারি? আমরা পাশে যে 5 রয়েছে 5-এর কাছ থেকে যদি 1কে ধার করে ওর কাছে নিয়ে আসি, দেখো ও কিন্তু এখন রয়েছে 0। যখন 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 পেয়ে ও হয়ে গেল কত? 10 হয়ে গেল। এখন কিন্তু 6-এর চেয়েও বড় হয়ে গেল, তাই না? কারণ ও 10 হয়ে গেছে। এখন এই 10 থেকে কিন্তু আমরা নিচের 6কে বিয়োগ করতে পারবো। 10 থেকে 6কে বিয়োগ করলে কত থাকে আমাদের? আমাদের থাকে 4। আমরা লিখে দিলাম 4। এরপরে দেখো এখানে কিন্তু আমরা 5 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 কিন্তু নেই, কারণ 5 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম। তাহলে 5 থেকে যখন 1 কমে গেল তখন ও হয়ে গেল কত? ও কিন্তু হয়ে গেল 4, তাই না? এই 4কে কিন্তু তোমরা মনে মনে ধরে নেবে, তোমরা এখানে লিখবে না, ঠিক আছে? তাহলে 4 থেকে যদি নিচের এই 4কে আমরা বিয়োগ করে দিই তাহলে 4 থেকে 4কে বিয়োগ করলে কিন্তু আমাদের হয় 0। আমরা লিখে দিলাম 0। এরপরে দেখো উপরে রয়েছে 5, নিচে কিছুই নেই। কিছু না থাকলে আমরা এখানে একটি 0 ধরে নিতে পারি। তাহলে 5 থেকে যদি 0 বিয়োগ হয় তাহলে কিন্তু 5ই থেকে যায়, তাই না? তাহলে আমরা লিখে দিলাম 5। অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি? 504টি। তাহলে এই 504টি দ্বারা আমরা কি বুঝি? 504টি হচ্ছে আমাদের পাকা আম রয়েছে। যখন আমরা মোট আম থেকে 46টি কাঁচা আমকে আমরা বিয়োগ করে দিলাম
তার মানে হচ্ছে এই যে 504টি আম পেয়েছি, এই 504টি আম হচ্ছে পাকা আম, তাই না? তাহলে আমরা লিখে দেব সুতরাং পাকা আম আছে, পাকা আম আছে কতটি? 504টি। এখন এই 504টি আমকে আমাদের কি বলা হয়েছে? 8 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে, তাই না? এবং বলা হয়েছে যে প্রত্যেকে কয়টি করে পাবে। তাহলে আমরা এবারে কিভাবে করে বের করব? আমরা লিখব হচ্ছে 8 জনে পাবে 504টি আম, সুতরাং 1 জনে পাবে। আচ্ছা, তাহলে আমরা এবারে লিখব 8 জনে পাবে বা 8 জনে আম পাবে, 8 জনে আম পাবে, 8 জনে আম পাবে কতটি? 504টি। সুতরাং আচ্ছা দেখো, 8 জনে যদি 504টি আম পায়, তাহলে 1 জনে কি অবশ্যই 8 ভাগের 1 ভাগ পাবে, তাই না? অর্থাৎ এই 504টি আমকে যদি আমরা 8 জনের মাঝে ভাগ করে দিই, অর্থাৎ 8 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 জনে কয়টি করে আম পাবে। তাহলে আমরা লিখলাম সুতরাং 1 জনে আম পাবে। এখন আমরা 504কে আমরা লিখব 504, এই 504কে ভাগ করে দেবো কতজনের মাঝে? 8 জনের মাঝে, তাই না? আমরা লিখব 8। এখানে টি রয়েছে, আমরা লিখলাম টি। এখন যদি আমরা ভাগ করে দেখো, এখানে 8 রয়েছে, আমরা লিখলাম 8, এবং এখানে শুরুতে যেহেতু 504 রয়েছে, আমরা 504কে লিখলাম মাঝখানে, তাই না? এখন যদি ভাগ করে দেখো, এখানে 8-এ আমরা কতটি অঙ্ক দেখতে পাচ্ছি? একটি অঙ্ক। তাহলে আমরা প্রথমে দেখব যে শুরুতে এখানের একটি অঙ্ককে ভাগ করা যাবে কিনা। এখানে একটি অঙ্ক রয়েছে কত? 5। তাহলে 8 দ্বারা কি আমরা 5কে ভাগ করতে পারবো? পারবো না, কারণ 5 ছোট, 8-এর চেয়ে কিন্তু ও ছোট, এই জন্য ওকে ভাগ করা যাবে না। এখন আমরা কি করব? দুটি অঙ্ককে ভাগ করব। তাহলে দুটি অঙ্ক মিলে হয়ে গেল কত? 5 এবং 0, অর্থাৎ দুটি অঙ্ক মিলে হয়ে গেল 50। আমরা 8কে 8 দ্বারা 50কে ভাগ করব। তাহলে আমরা দেখব 8-এর সাথে কতকে গুণ করলে 50 হয়। আমরা যদি 8-এর ঘরের নামটা পড়ি, দেখো আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56। আচ্ছা, 7 আটা 56 হয়ে যায়, অর্থাৎ 8-এর সাথে যদি আমরা 7কে গুণ করি, তাহলে হয়ে যায় 7 আটা 56। তার মানে 50-এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়। আমরা জানি বড় হলে কিন্তু চলবে না, তাই না? আমাদের ছোট হতে হবে। তাহলে 7-এর সাথে 8কে গুণ করলে বড় হয়ে যায়, তার মানে আমরা কত দ্বারা গুণ করব? 6 দ্বারা। 6 আটা 48, তার মানে 48, অর্থাৎ 50-এর চেয়ে কিন্তু ছোট, তার মানে আমরা 6কে নিব। তাহলে 8-এর সাথে আমরা কতকে গুণ করব? 6কে গুণ করলে পাই 6 আটা 48, আমরা এখানে লিখে দিলাম 48, তাই না? এখন দেখো, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করে দেই, উপরে রয়েছে 0, 0 থেকে 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 8 হচ্ছে বড়, উপরের সংখ্যাটা ছোট। তাহলে এই 0টাকে আগে আমাদের 8-এর চেয়ে বড় বানাতে হবে। আমরা কি করব? পাশে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম কত? আগের মতো 10 বানালাম, তাই না? 1 পেয়ে ও এখন হয়ে গেল 10। তাহলে 10 থেকে যদি 8কে বিয়োগ করি, তাহলে আমাদের থাকে 2, আমরা লিখে দিলাম 2। এরপরে দেখো, এখানে আমরা 5 দেখতে পাচ্ছি, কিন্তু 5 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছি, তাহলে 1 কমে গিয়ে 5 এখন হয়ে গেল 4। অর্থাৎ এই 4 থেকে নিচের 4কে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। প্রথম 0 যেহেতু দিতে হয় না, এই জন্য আমরা কিছুই দিচ্ছি না। এরপরে দেখো আমরা কি করব? পাশে যে 4 রয়েছে, এই 4টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো, তাই না বন্ধুরা? এই দেখো, নিচে নামিয়ে আনলাম। তাহলে 2 এবং 4 মিলে মোট হয়ে গেল কত? 24, তাই না? এখন আমরা 8 দ্বারা 24কে ভাগ করব। আমরা দেখব 8-এর সাথে কতকে গুণ করলে 24 হয়। আমরা যদি একটু গণনা করে দেখো, 8 একে 8, 8 দুগুণ 16, 3 আটা 24, অর্থাৎ 8-এর সাথে 3কে গুণ করলে হয় 3 আটা 24। দেখো, আমাদের কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 24 থেকে 24কে বিয়োগ করলে কিন্তু আমাদের 0 হয়, তাই না? তার মানে আমরা উত্তর পাচ্ছি কত? 63। অর্থাৎ এই 63 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 63 দ্বারা বুঝতে পারছি যে এক একজনে কতটি করে আম পাবে? 63টি করে কিন্তু আম পাবে। তার মানে এই 63 হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? এই পাকা আমগুলোকে যখন আমরা ভাগ করে দিলাম, এক একজনে আম পাবে 63টি। তাহলে আমরা উত্তর দিয়ে লিখব 63টি। তাহলে দেখো, এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। আমরা কিন্তু খুব সহজেই এই প্রত্যেকটি অঙ্ককে সমাধান করে ফেললাম, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি বইয়ের কাছে চলে যাই, দেখো এইখানে আমাদের কিন্তু
সমাধানটি করে দেখানো হয়েছে, তাই না? তো আমি যেভাবে করে তোমাদের প্রত্যেকটা অঙ্ক সমাধান করেছি তোমরা কিন্তু এই নিয়ম ব্যবহার করে এগুলোকে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে চলে যাই, এখানে 9 নম্বরে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি, একটি করে দেখানো হলো। দেখো এই যে কিন্তু এই যে আমাদের কিছু গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, এই গাণিতিক বাক্যগুলোকে ব্যবহার করে আমাদের এই পাশে একটি করে গল্প তৈরি করতে বলা হয়েছে। হ্যাঁ, আমরা এমনভাবে করে গল্প তৈরি করব, এইখানে যেভাবে করে গাণিতিক বাক্যগুলো দেওয়া রয়েছে এই আমরা সমাধান করতে গেলে কিন্তু যেন এইভাবে করেই আমাদের লিখে সমাধান করতে হয়, ঠিক আছে? যেমন দেখো এখানে একটু গল্প আমাদের তৈরি করা রয়েছে, আমাদের একটি করে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে একটি গাছ থেকে 75টি লিচু পেড়ে তিন বন্ধু সমানভাবে ভাগ করে নিল। আবারও দেখো একটি গাছ থেকে 75টি লিচু পেড়ে 3 বন্ধু সমানভাবে ভাগ করে নিল। হ্যাঁ, আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে 46টি করে লিচু পেল। তাহলে প্রত্যেকে মোট কতটি করে লিচু পেল? এখন দেখো এই অঙ্কটিকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে এই 75কে প্রথমে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করব। 75টি লিচু 3 জন বন্ধুর মাঝে আমরা ভাগ করে দেবো, তাই না? তাহলে আমরা কি লিখতাম? 75/3। দেখো এই কথাটি কিন্তু এখানে লেখা রয়েছে 75/3। এরপর আবার কি বলা হয়েছে? আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে মানে এক একজনে 46টি করে লিচু পেল। তাহলে মোট প্রত্যেকে কতটি করে লিচু পেল? তাহলে দেখো যখন 75টি লিচুকে 3 দ্বারা আমরা ভাগ করলাম তখন আমরা পেলাম যে এই ভাগটা করলে আমরা পাবো কি এক একজনে কয়টি করে লিচু পেল, তাই না? একটি গাছ থেকে। এবং অন্য গাছ থেকে কি এক একজনে আরও 46টি করে লিচু পেল, এই জন্য এটার সাথে আমরা যোগ করে দিয়েছি আরও 46কে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটিকে এই পুরো অঙ্কটিকে সমাধান করি, এখানে আমরা কিন্তু উত্তরটা যাচাই করে এইখানে লিখতে পারবো। তো এমনভাবে করে আমাদের এই অঙ্কগুলোকে সাজাতে হবে বা এমনভাবে করে প্রশ্ন তৈরি করতে হবে যেন এই যে গাণিতিক বাক্যটি রয়েছে এই গাণিতিক বাক্যটি ঠিক এইভাবেই থাকে, এটি যেন নড়চড় না হয়, ঠিক আছে? এটিকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রশ্ন বা গল্প তৈরি করতে হবে। এখানে দেখো আরও দুটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এই একই গাণিতিক বাক্যকে ব্যবহার করে কিন্তু তোমরা এইখানে একটি গল্প তৈরি করবে। বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি এই অঙ্কটিকে একটু সমাধান করে বা এই অঙ্কটিকে নিয়ে এই গাণিতিক বাক্যটিকে নিয়ে যদি আমরা একটি গল্প বানানোর চেষ্টা করি, দেখো আমরা যদি এইভাবে করে বলি যে 55টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম রয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু 55কে আমাদের 30 দ্বারা গুণ করতে হবে। মোট কতটি আম রয়েছে এটি বের করার জন্য আমরা কি লিখলাম? 55টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম রয়েছে। হ্যাঁ, এই আমগুলো 50 জনের মাঝে ভাগ করে দিলে এক একজনে কতটি করে আম পাবে? দেখো এইভাবে করে সাজালে আমাদের এই গাণিতিক বাক্যটি কিন্তু ঠিক থাকে। 55টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম রয়েছে। তার মানে এই মোট আম বের করতে গেলে কিন্তু 55 গুণ 30 এইভাবে আমাদের বের করতে হবে। এখানে এতটুকু আমাদের ঠিক রয়েছে। এরপর আমরা কি বললাম যে সবগুলো আম 50 জনের মাঝে ভাগ করে দিলে, এখানে যেহেতু ভাগ রয়েছে আমরা বললাম যে আমগুলো 50 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তাহলে এইভাবে করে যদি আমরা এই প্রশ্নটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই গাণিতিক বাক্যটি ঠিক থাকে। হ্যাঁ, এইভাবে করে তোমরা কিন্তু অন্যান্য গল্প তৈরি করতে পারো, ঠিক আছে? এই সংখ্যাগুলোকে ব্যবহার করে বা এই গাণিতিক বাক্যটিকে ব্যবহার করে তোমরা অন্যান্য গল্পও কিন্তু তৈরি করে এখানে লিখতে পারো, ঠিক আছে? তারপরে এখানে আরেকটি গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, এটিকে ব্যবহার করে তোমরা আরেকটি গল্প এখানে তৈরি করবে এবং সেটিকে এখানে লিখে দেবে। তো এটিকে তোমরা কিন্তু মাথা খাটিয়ে গল্প তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। আর তোমরা তৃতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এইখানে তোমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে তোমরা কিন্তু যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।